অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ জালালউদ্দিন ভূঁইয়া। আমি আজকে রসায়ন পড়াবো। আমরা রসায়ন বিষয়ের পর্যায় সারণী পড়বো, যা চতুর্থ অধ্যায়। ঠিক আছে, আমাদের পর্যায় সারণীতে তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো তারা ক্লাস 9-এ একবার পড়ে আসছি না। 2016 সাল পর্যন্ত মোট 118টা মূল আবিষ্কৃত হয়। ওই 118টা মূলকে বিজ্ঞানীদের শত শত বছর প্রচেষ্টা এবং চেষ্টার পরিবর্তন এবং পরিবর্ধনের মাধ্যমে বিভিন্ন ছক আকারে প্রকাশ করে, তাই না? আর এই ছকটাকে আমরা কি বলে থাকি? পর্যায় সারণী। হ্যাঁ, আমরা আজকে সেই পর্যায় সারণী সম্পর্কে পড়বো। প্রথম আমরা পর্যায় সারণীর পটভূমি পড়ব। পর্যায় সারণীর পটভূমি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই খাতা কলম নিয়ে বই নিয়ে বসবে। পর্যায় সারণীর পটভূমি বলতে পর্যায় সারণী আসলে একদিন আবিষ্কৃত হয় না। বিভিন্ন বিজ্ঞানীদের অনেক বছর ধরে প্রচেষ্টা করে পর্যায় সারণী আবিষ্কার করছে। আমরা প্রথমে দেখবো কে প্রথম পর্যায় সারণী নিয়ে আলাপ আলোচনা শুরু করছে। 1799 সালে সর্বপ্রথম ল্যাবরেটরিতে মৌলগুলোকে দুইটা ভাগে ভাগ করে, একটা ছিল ধাতু, একটা ছিল অধাতু। প্রথমটা আমি ল্যাবরেটরি ল্যাবরেটরি 1799 সালে দুই ভাগে ভাগ করে, ধাতু এবং অধাতু। ধাতু কি জিনিস? যে মৌলগুলো চকচকে আঘাত করলে ধাতু শব্দ করে, অর্থাৎ ঝনঝন আওয়াজ হয় এবং তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী, তাকে বলা হয় কি? ধাতু। আর ধাতুর আধুনিক সংজ্ঞা হলো এরকম, যে মৌলগুলা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, তাকে বলা হয় ধাতু। আর অধাতু কোনগুলা? ঠিক তার উল্টাটা, যে মৌলগুলা চকচকে নয়, আঘাত করলে ধাতব শব্দ করে না, তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী, তাকে বলা হয় কি? অধাতু। আর অধাতুর সংজ্ঞাটা ঠিক এরকম, যে মৌলগুলা আধুনিক সংজ্ঞায় ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, তাকে বলা হয় কি? অধাতু। এই বৈশিষ্ট্যের ভিত্তিতে সবগুলা মৌলকে, মানে 33টা মৌল নিয়ে কাজ করছিলেন, দুই ভাগে ভাগ করছে, ধাতু এবং অধাতু, তাই না? ধাতু একটা সংজ্ঞা দিতে হবে, উদাহরণ দিতে পারে। ধাতু ওরা কি করে? ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, এই ধাতু। ঠিক আছে, অধাতুর আমরা একটা উদাহরণ দিতে পারি। অধাতু মনে করি যে ক্লোরিন প্লাস ইলেকট্রন Cl মাইনাস। মানে আধুনিক সংজ্ঞা হচ্ছে এগুলা, ধাতুগুলি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, অধাতুগুলি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তিনি সবগুলা মৌলকে দুই ভাগে ভাগ করেছিলেন। আমরা এখানে একটা ছোট প্রশ্ন পেয়ে গেলাম, এরকম আসতে পারে যে ধাতু এবং অধাতু বলতে কি বুঝো? উদাহরণ দাও। ধাতু সংজ্ঞা এরকম দিবা, যে মৌলগুলা দেখে চকচকে আঘাত করলে ঝনঝন শব্দ বা ধাতব শব্দ করে, তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী, তাকে ধাতু বলা হয়। আধুনিক সংজ্ঞা দিতে পারো, যে মৌলগুলি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত, তাকে বলা হয় ধাতু। আর অধাতুর সংজ্ঞাটা ঠিক একইভাবে, যে মৌলগুলা চকচক করে না এবং আঘাত করলে ঝনঝন শব্দ করে না, তাপ এবং বিদ্যুৎ উপরিবাহী, মানে সুপরিবাহী নয়, তাকে বলা অধাতু। এবং আধুনিক সংজ্ঞা হবে এরকম, যে মৌলগুলি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, তাকে বলা হয় অধাতু। এইগুলো ল্যাবরেটরি পরে প্রায় 40 বছর পরে বিজ্ঞানী কি রোবে রেইনার প্রায় 1829 সালে তিনি ত্রয়ী সূত্র আবিষ্কার করেন। ত্রয়ী সূত্র আবার কি জিনিস? মানে তিনটা করে মৌল নিয়ে কাজ করে, তিনটা মৌল করে কাজ করে, মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে, সেটাকে আমরা ত্রয়ী সূত্র বলে থাকি। তার ত্রয়ী সূত্রটা ছিল এরকম, তিনটি মৌলকে নিয়ে মনে কাজ করছে। ওই তিনটি মৌলের মাঝে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক। কথাটা বললে কিন্তু মানে ঝামেলা মনে হয়, কিন্তু একটা উদাহরণ দিলে স্পষ্ট বুঝতে পারবা। মানে যেমন তিনটা মৌল নিলাম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। দেখো, লিথিয়ামের পারমাণবিক ভর 7, সোডিয়ামের পারমাণবিক ভর 23, পটাশিয়ামের পারমাণবিক ভর 39।
তো ওনার সম্পর্কটা ছিল এরকম, প্রথম মৌল এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক হবে দ্বিতীয় মৌলের সমান বা সামান্য এদিক সেদিক হয়, মাঝে মাঝে কিছু কিছু মিলে যায়, সামান্য 1 বা 2 সেদিক হতে পারে। তো দেখো প্রথম মৌল আর তৃতীয় মৌল যদি আমি যোগ করে কত হয়, 39 এর সাথে কত 46, যোগফলের অর্ধেক 46 দিতে ভাগলে কত হয় 23। এটা সব তাহলে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরটা 1 মৌলের যোগফলের অর্ধেকের সমান হয়। এই হলো ত্রয়ী সূত্র। ত্রয়ী সূত্র আবিষ্কার করে আবার ঠিক 35 বছর পরে জন নিউল্যান্ড আবার অষ্টক তত্ত্ব আবিষ্কার করেন। ঠিক আছে, অষ্টক তত্ত্ব আবিষ্কার এরকম ছিল যে তিনি মৌলগুলোকে তাদের পারমাণবিক ভরের ভিত্তিতে সাজান। ওই সাজানোর পরে দেখা গেছে ওই প্রথম মৌলগুলো যে কোনো একটা মৌলের ধর্ম অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়, মানে 8টা মৌলকে তিনি সাজাইছেন, এর মানে অষ্টম মৌলটা ধর্ম এর আগে যে কোনো একটা মৌলের ধর্মের সাথে মিলে যায়। এটা খুব একটা গুরুত্ব পায় না। ঠিক আবার অল্প কিছু কয়েক বছর পরে যারা রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ 1869 সালে তিনি একটি সূত্র আবিষ্কার করেন পারমাণবিক ভরের ভিত্তিতে। রুশ বিজ্ঞানী 1869 সালে তিনি একটা সূত্র আবিষ্কার করেন পারমাণবিক ভরের ভিত্তিতে। সূত্রটা ছিল এরকম যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভরের বৃদ্ধি অনুসারে ক্রমবর্ধমান আবর্তিত হয়। মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এই পারমাণবিক ভরের ভিত্তিতে মৌলগুলো সাজিয়েছিলেন। আর তার মূল সাধারণ ধর্মরা সেরকম যাদের পারমাণবিক ভর ছোট তাদেরকে আগে পজিশন দিকে, যাদের পারমাণবিক ভর বড় আস্তে আস্তে ঘুরে যাবে, মানে পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে তাদের এই পজিশন পাবে। তিনি ওই সময় প্রায় 30টা মৌল নিয়ে কাজ করছিলেন। 30টি মৌল নিয়ে কাজ করার তিনি বিভিন্ন সময় তিনি আনুগমিক সারি বাদ দিয়েছিলেন 18টা, 12টা, আর উদম্ব কলাম দিয়েছিলেন 8টা। তার মানে ওনার মেন্ডেলিভ 1869 সালে যে পরের সারি বানিয়েছিলেন মোট মৌল ছিল 63টা, এর মধ্যে 63টাকে তিনি 12টা আনুগমিক সারিতে এবং 8টি কলাম বা খাড়া স্তম্ভে বিভক্ত করে। আনুগমিক সারি তুমি বইটা দিয়ে একটু ভালো করে খেয়াল করবা, পরের সারি লম্বা ভূমি বরাবর যে সমান্তরাল যে সারিগুলো লেগেছিল এগুলোকে আমরা বলে থাকি কি আনুগমিক সারি। আর খাড়া কলাম যেগুলো এগুলো আমরা বলে থাকি কি খাড়া লম্ব বা গ্রুপ বা শ্রেণী। ওনার এই পারমাণবিক ভরের ভিত্তিতে সাজিয়েছে, ওনারটা মোটামুটি সব জায়গায় সমাদৃত হয়েছে, সবাই খুব ভালোভাবে গ্রহণ করছে। ওনার আবার এটার মধ্যে একটু সমস্যা ছিল এরকম, হ্যাঁ 2টা মধ্যে একটু প্রবলেম হয়ে যায়। প্রবলেম হওয়ার পরে 1913 সালে বিজ্ঞানী মুসলি একটু সংস্কার করছে। সংস্কারটা ছিল এরকম, ওনার সব ধর্মই ঠিক রাখছে, শুধু পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যাটা ইউজ করছে। পারমাণবিক সংখ্যা ইউজ করার কারণে ওই যে টুকটা প্রবলেম ছিল সেটা সমাধান হয়ে গেছে। এর মানে এটা ছিল আমাদের পটভূমি। আমরা পটভূমির আগে প্রথম দেখবো মনে করে দিই, ল্যাবরেটরি সর্বপ্রথম 1799 সালে 2 ভাগে ভাগ করেছিল, ধাতু এবং অধাতু। ডোবেরিনের 1829 সালে ত্রয়ী সূত্র আবিষ্কার হয়েছিল। তো এই সূত্রটা কি এরকম, 3টা মৌল নিয়ে কাজ করছিল, এর মধ্যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা সামান্য বেশি হতে পারে। এরপর আবার 1864 সালে অষ্টক তত্ত্বের আবিষ্কার হয়েছিল। ওই তত্ত্বটা সমাদৃত হয়নি, গুরুত্ব পায়নি। সর্বশেষ মেন্ডেলিভ 1869 সালে পারমাণবিক ভরের ভিত্তিতে আবার তিনি সাজান, ওইটাকে আবার একটু সংস্কার করে 1913 সালে বিজ্ঞানী মুসলি পারমাণবিক ভরের ভিত্তিতে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে পর্যায় সারণীর সাথে 80 পর্যায় সারণী, আণবিক পর্যায় সারণী আমরা এখানে দেখি আমাদের বইয়ে যে পর্যায় সারণী দেওয়া আছে এই পর্যায় সারণী। হ্যাঁ তাহলে ঠিক আছে, তো এখানে তোমরা একটু ছোট প্রশ্ন থাকবে, ধাতু এবং অধাতু বলতে কি বুঝে ব্যাখ্যা করো। ডোবেরিনের ত্রয়ী সূত্রটা কি, মেন্ডেলিভের পর্যায় সারণীর সূত্র কি এবং আধুনিক পর্যায় সারণীর সূত্র কি। মেন্ডেলিভের পর্যায় সারণীর সূত্রটা ছিল এরকম যে বইয়ে যেটা দেওয়া আছে, মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। আধুনিক পর্যায় সারণী যদি বলি, জাস্ট আমরা পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যাটা ইউজ করি। তুমি ওইটাই বলবা মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। মানে অনেক বিজ্ঞানের প্রায় কত শত বছর ধরে চেষ্টা করার কারণে আমরা আজকে পর্যায় সারণীটা পাইছি। আর পর্যায় সারণী দেখেন এত বিজ্ঞানের অবদান থাকলেও
সব দিক বিবেচনা করে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কি মেন্ডেলিভ। মেন্ডেলিভকে পর্যায় সারণীর জনক বলা হয়। মনে থাকছে তো? আচ্ছা, আমরা তারপরে টপিক আমরা চলে যাই। তারপরে আমরা করব পর্যায় সারণীর বৈশিষ্ট্য এবং পরিচিতি। পর্যায় সারণীর বৈশিষ্ট্য এবং পরিচিতি। পর্যায় বৈশিষ্ট্য আমরা পুরো বই এত বড় একটা ছক আকারে দেওয়া আছে, কিভাবে সাজাইছে, কোনটাকে কি বলে সেটা আমরা এখন জানবো। পর্যায় সারণীর বৈশিষ্ট্য এবং পর্যায় সারণীতে মোট পর্যায় আছে 7টা। মোট পর্যায় কয়টা? 7টা। পর্যায় তার কোনগুলা? বইয়ের পর্যায় সারণী ভালো করে খেয়াল করে, যেগুলো এরকম করে ভূমি বরাবর সমান্তরাল আছে, এভাবে গুনে গুনে দেখো মোট 7টা পর্যায় আছে। নিচে কিন্তু আবার এটা ছোট করে দিলে ছক আকারে আছে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। এইভাবে রাখা পিছনে, কারণ এটাকে তুমি পর্যায় করতে পারো না। এর উপরে যে লম্বা লম্বা খাড়া ঘরগুলো টানা আছে, মানে সমান্তরালের বিষয়টা বলেছে পর্যায়। বলে দেখো 7টা পর্যায় আছে, 18টা গ্রুপ। 18টা গ্রুপ বলতে দেখো এবার এই যে লম্বা বরাবর যেগুলো ঘর করা আছে, হ্যাঁ, বাম পাশে ডান পাশে বলে দেখো একবারে মোট 18টা গ্রুপ। আমরা জেনে গেলাম পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ আছে। আমরা এখন এই গ্রুপগুলো নিয়ে একটু কথা বলি, কয়েকটা মেইন গ্রুপগুলো নিয়ে আমরা কথা বলি। প্রথমে আমরা আসি গ্রুপ 1। গ্রুপ 1 গ্রুপ 1 এর মোট মূল আছে 7টা। কয়টা মূল আছে? 7টা। ছোট ছোট জিনিস ভাবে লিখে রাখলাম। গ্রুপ 1 এর মূল আছে 7টা। এর মধ্যে 6টা হচ্ছে খাদ্যাত্ম, একটা কিন্তু অধাতু। প্রথমটা হাইড্রোজেন, সে কিন্তু অধাতু। হাইড্রোজেনকে কেন আমাদের খাদ্যাত্মের সাথে স্থাপন করা হয়েছে, এর পিছনে একটা কারণ আছে, এটা আমরা পড়বো। খাদ্যাত্ম কি, এটাকে কেন খাদ্যাত্ম বলা হয়? খাদ্যাত্ম সুন্দর আছে এরকম, যে মৌলগুলা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে তাকে বলা হয় কি খাদ্যাত্ম। যে মৌলগুলা, তো তুমি এরকম লিখতে পারো, দেখো খাদ্যাত্ম প্লাস পানি উৎপাদন করে কি ক্ষার প্লাস হাইড্রোজেন গ্যাস। এবারে হাইড্রোজেন ছাড়া যে 6টা মৌল আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিয়াম, সিজিয়াম, ক্যালসিয়াম। প্রত্যেকটা মৌল এই ধর্ম অনুসারে কাজ করবে, পানির সাথে বিক্রিয়া করে ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপাদন করবে। দেখো আমরা এই যে একটা মৌল নিয়ে কাজ করি, সোডিয়াম প্লাস পানি উৎপাদন করবে কি NaOH প্লাস হাইড্রোজেন গ্যাস। হ্যাঁ, তুমি এটাকে সমাধান করে নিতে পারো। দেখো হাইড্রোজেন মোট হয়ে গেল কয়টা? 4টা। হাইড্রোজেন 4টা, অক্সিজেন 2টা, সোডিয়াম 2টা। আমরা খাদ্যাত্মের সংখ্যাটা পেয়ে গেলাম, যে মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে এই যে ক্ষার, সোডিয়াম হাইড্রোজেন একটা ফার্মা, যারা ক্ষারের সংখ্যা পড়ে ক্লাস থেকে গণিতের ক্লাসে ওইস থাকে এবং পানিতে দ্রবীভূত হয়, ওগুলো যে মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপাদন করে তাকে বলা হয় কি খাদ্যাত্ম, একমাত্র হাইড্রোজেন ছাড়া। খাদ্যাত্ম বলতে কি বুঝো, আমরা এই সংজ্ঞাগুলো দিব। এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, যে দেখো আমরা খাদ্যগুলো লিখেছি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিয়াম, সিজিয়াম, এই যে ক্যালসিয়াম। এখান থেকে তোমাকে যে কোনো একটা মৌল দিয়ে দিবে, যে কোনো একটা মৌল দিবে, দিয়ে বলবে মনে করো লিথিয়ামকে কেন খাদ্যাত্ম বলা হয়, সোডিয়ামকে কেন খাদ্যাত্ম বলা হয়, পটাশিয়ামকে কেন খাদ্যাত্ম বলা হয়, রুবিয়ামকে কেন খাদ্যাত্ম বলা হয়। যে কোনো একটা প্রশ্ন আসতে পারে এবং প্রশ্নগুলো কিন্তু একই রকম অ্যান্সার। জাস্ট খাদ্যাত্ম কিন্তু তুমি বলবা যে মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার এবং হাইড্রোজেন উৎপাদন করে তাকে খাদ্যাত্ম বলা হয়। আবার খাদ্যাত্ম তুমি আরেকটা সংজ্ঞা দিতে পারো, খাদ্যাত্মগুলো সবসময় একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়।
এই দেখো মনে করো সোডিয়ামটা কেন খাটাতে বলে তুমি এই বিক্রিয়াটা দিয়ে দিবি এবং একটি ইলেকট্রন থাকতে ঘনত্বটা আগে করে ধর তুমি এরকম দিতে পারি যে সোডিয়াম মাইনাস ইলেকট্রন সোডিয়াম ইলেকট্রন এর মানে দেখো সংখ্যাগুলো যেন মনে থাকে যদি পটাশিয়ামটা কেন খাটাতে বলে সেম প্রশ্ন সেম আনসার দিয়ে দেবো পটাশিয়াম পানির সাথে বিক্রিয়া করে ক্ষার এবং হাইড্রোজেন উৎপাদন করবে পটাশিয়াম একটা ইলেকট্রন করে এই প্লাস পানিতে পটাশিয়াম দিয়ে এরকম পটাশিয়াম মাইনাস ইলেকট্রন পটাশিয়াম প্লাস এর মানে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের বোর্ড পরীক্ষায় প্রায় আসে এগুলোকে কেন খাটাতে বলা হয় তাহলে আমরা গ্রুপ 1 সম্পর্কে ধারণা পাইলাম না গ্রুপ 1 এর মৌলগুলো এই বৈশিষ্ট্য অর্জন করে ঠিক আছে আমরা এবার গ্রুপ 2 তে আসি গ্রুপ 2 কে বলা হয় কি মৃৎ ক্ষার ধাতু এটা গ্রুপ 2 মৃৎ ক্ষার ধাতু ওরে তো মোট মৌল কি করা বলে দেখো তো বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম রেডিয়াম 6টা মৌল আছে না 6টা মৌলগুলো লিখে নাও বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম রেডিয়াম 6টা মৌল হ্যাঁ দেখো মৃৎ ক্ষার ধাতু কিসের কারণ আছে এটাও তো একটা ক্ষার ধাতু তাই না এটাও কিন্তু ক্ষার ধাতু কিন্তু এর সামনে মৃৎ যোগ করা হয়েছে মৃৎ মানে কি মৃৎ থেকে আবার মাটি মানে এই ধাতু এগুলো কিন্তু ক্ষার ধাতু মানে ধাতুগুলোকে আমরা মাটি থেকে পাই মাটিতে বিভিন্ন যৌগতে উপাদান হিসেবে পেয়ে থাকি আমরা এটা যেটা বলা কি মৃৎ ক্ষার ধাতু বাকি সব জিনিসগুলো ঠিক আছে শুধু এই মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপাদন করবে এবং হাইড্রোজেন গ্যাস উৎপাদন করবে কিন্তু ওদের আরেকটা প্রেক্ষাপট হলো ওদেরকে আমরা মাটি থেকে পাই অর্থাৎ যে মৌলগুলো মাটি হতে পাওয়া যায় এবং ক্ষারের বিভিন্ন বৈশিষ্ট্য মেনে চলে ওদেরকে আমরা বলে থাকি মৃৎ ক্ষার ধাতু মৃৎ ক্ষার ধাতুর পিছনে আমরা একটা যেমন একটা উদাহরণ দিই এখান থেকে দেখলে একটা যেমন আমরা ক্যালসিয়াম ক্যালসিয়াম প্লাস এই যে পানি তাই না এটা কিন্তু আমাদের ক্ষার এবং হাইড্রোজেন উৎপাদন করবে দেখা যায় না তাহলে এখন ক্ষার উৎপাদন করবে CaO2 সাথে থেকে হাইড্রোজেন গ্যাস উৎপাদন করবে আর আমরা এখানে কিন্তু দেখো এটা কিন্তু ব্যালেন্স করে নিতে পারো আমাদের মোট এখানে মোট হাইড্রোজেন চারটা এইগুলো আমাদের চারটা হ্যাঁ ক্যালসিয়াম বা দুইটা ঠিক আছে অক্সিজেন দুইটা ঠিক আছে তাহলে ক্ষার ধাতুগুলো এই একটা বিক্রিয়া আর মৃৎ ক্ষার ধাতু সরি ক্ষার ধাতুর ক্ষেত্রে আমরা আরেকটা ছিল ওরা একটা করে ইলেকট্রন ত্যাগ করে মৃৎ ক্ষার ধাতুর ক্ষেত্রে ওরা দুইটা করে ইলেকট্রন ত্যাগ করে মানে এটার কথা আমি বললাম এই ক্যালসিয়াম মাইনাস 2 ইলেকট্রন ক্যালসিয়াম তাহলে মনে করো যদি ক্যালসিয়ামকে কেন মৃৎ ক্ষার ধাতু বলা হয় ঠিক আগের সংজ্ঞাটা তুমি বলে যাবো প্রথমে বলবো ওদেরকে আমরা মাটি হতে পেয়ে থাকি তারপরে আবার পানির সাথে বিক্রিয়া করে পানির সাথে বিক্রিয়া ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপাদন করবে আবার ওই গ্রুপ এর প্রত্যেকটা মৌলে দিকে করে ইলেকট্রন করে ধাতব আয়নে পরিণত হবে হ্যাঁ ঠিক আছে এখন আমরা ক্যালসিয়াম না দিয়া ম্যাগনেসিয়াম দিতে পারতো বেরিলিয়াম দিতে পারতো স্ট্রনসিয়াম বেরিয়াম যে কোনো একটা দিতে পারবে একই ধরনের অ্যান্সার আসবে পানির সাথে বিক্রিয়াটা দেখাবো দুটো ইলেকট্রন করে ধনাত্মক আয়নে পরিণত হবে এটা গেল গ্রুপ 1 এবং গ্রুপ 2 ক্ষার ধাতু এবং মৃৎ ক্ষার ধাতু হ্যাঁ এখান থেকে এই সংখ্যাগুলো আমাদের খুব প্রয়োজন আমরা তারপর আরেকটা গ্রুপ সম্পর্কে জানবো গ্রুপ 11 গ্রুপ 11 তে আমরা আসি গ্রুপ 11 তে মৌল মোট কয়টা চারটা কপার সিলভার গোল্ড এটা কি রন্ডেলিয়াম আর এর মাঝে চারটা থেকে এই তিনটাকে বলা মুদ্রা ধাতু এই তিনটাকে কি বলা হয় মুদ্রা ধাতু আবার তাহলে রন্ডেলিয়াম কি এটা একটা তেজস্ক্রিয় মৌল এটাকে মুদ্রা ধাতু বলা যাবে না অন্যান্য বৈশিষ্ট্যগুলো সেটা ঠিক আছে কিন্তু এই তিনটাকে মুদ্রা ধাতু বলা হয় মুদ্রা ধাতু কেন বলা হয় প্রাচীনকালে এই মৌলগুলা মুদ্রা তৈরির কাজে ব্যবহৃত হতো এবং ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন বিনিময়ের কাজে ব্যবহৃত হতো এখানে গ্রুপ 11 তে মোট মৌল চারটা তিনটাকে মুদ্রা ধাতু বলা হয় কপার সিলভার গোল্ড এবং রন্ডেলিয়াম এখন আমরা পরীক্ষা এখন আসতে পারি
কপারকে কেন মুদ্রা ধাতু বলা হয়, সিলভারকে কেন মুদ্রা ধাতু বলা হয়, গোল্ডকে কেন মুদ্রা ধাতু বলা হয়। তুমি মুদ্রা ধাতুর সংজ্ঞাটা এরকমই দিবা যে মৌলগুলা প্রাচীনকালে মুদ্রা তৈরির কাজে ব্যবহৃত হতো এবং ব্যবসা বাণিজ্য এবং বিনিময়ের কাজে ব্যবহৃত তাদেরকে বলা হয় মুদ্রা ধাতু। আর অরিজিনাল কিন্তু বলা যাবে না, কারণ এটা একটা থেকে স্বয়ংমূলক। আমরা এবার আসি গ্রুপ 17 তে আসি। হ্যাঁ, গ্রুপ 17 এর বলা কি হ্যালোজেন। গ্রুপ 17 হ্যালোজেন মৌলকটা মনে আছে? ক্লাস 8 এ তোমরা পড়ে আসছিলা, 9 এ আছে 10 পড়তেছো। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন, ট্যানাসাইন, মোট 6টা। ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন এবং ট্যানাসাইন, এই হলো 6টা। এই 6টা মৌল আমরা কি বলে থাকি? হ্যালোজেন বলে থাকি। আরেকটা জিনিস মনে রাখো, হ্যালোজেনকে আমরা X দিয়ে প্রকাশ করে থাকি। কি দিয়ে প্রকাশ করি? বড় হাতের X, এই X দিয়ে প্রকাশ করে থাকি। হ্যালোজেন মানে হচ্ছে কি লবণ উৎপাদনকারী। এর মানে এই মৌলগুলো লবণ উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। আমরা যে লবণগুলো খাই, যেগুলো একটা মৌল নিয়ে লবণটা বানানো হয়েছে। লবণ উৎপাদনকারী মানে একটা প্রধান উৎস হচ্ছে কি সমুদ্রের লবণ, সমুদ্রের পানি। এর মানে এই মৌলগুলো আমরা লবণ উৎপাদনের কাজে ব্যবহার করতে থাকি এবং এদেরকে আমরা কি দিয়ে প্রকাশ করি? X দিয়ে প্রকাশ করি। মোট মৌল কয়টা? 1 2 3 4 5 6টা মৌল। এই 6টা মৌলকে আমরা হ্যালোজেন বলে থাকি। আরে কোন লবণ কোন কাজে ব্যবহৃত হয়? দেখো আমরা যে লবণকে মনে আছে, লবণের নাম কি? সোডিয়াম ক্লোরাইড। এই যে আরেকটা মনে রাখো, এই হ্যালোজেনগুলো ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ উৎপাদন করে। জাস্ট তুমি এটা নাও, সোডিয়াম এটা ধাতু প্লাস নিলাম আমি ক্লোরিন, হয়ে গেল কি NaCl, সমাধান করে নিলে কি হবে? এটা সোডিয়াম প্লাস ক্লোরিন নিলে হলো সোডিয়াম ক্লোরাইড। এখন তুমি ক্লোরিনের জায়গায় ফ্লোরিন নিতে পারো, হবে সোডিয়াম ফ্লোরাইড, ব্রোমিন নিলে হবে সোডিয়াম ব্রোমাইড, আয়োডিন নিলে সোডিয়াম আয়োডাইড। ঠিক আছে, এটা আমাদের হ্যালোজেন। তার মানে হ্যালোজেনের সংজ্ঞাটা কি? যেগুলো আমরা প্রথম হয়েছে লবণ উৎপাদনের কাজে ব্যবহৃত হয় এবং এদের উৎস হচ্ছে সমুদ্রের লবণ, এবং এই মৌলগুলা ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ উৎপাদন করে। এই যে আমরা একটা বিক্রিয়া দিয়ে দেবো। আরেকটা জিনিস মনে রাখবা, এই হ্যালোজেনগুলা দ্বিমৌল অণু হিসেবে ব্যবহৃত হয়। মানে ওরা নিজেরা বিক্রিয়া করে সবসময় দ্বিমৌল অণু গঠন করে। এই যে দেখো, এখন আমি Cl2 লিখছি না, এই কখনো ক্লোরিন লেখা যাবে না, Cl2 লিখতে হবে। অবশ্যই সেগুলো লিখতে হবে। ইউনিটারি ক্লোরিন, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এই যে ক্লোরিন অণু গঠন করে। এর জন্য হ্যালোজেনগুলোকে বলা হয় কি দ্বিমৌল অণু, অর্থাৎ দ্বিমৌল অণু গঠন করে। ওরা কখনো একা একা থাকে না। এই দেখেন আমাদের হ্যালোজেন। এখন পরীক্ষা আসতে পারে, এখান থেকে যেগুলো একটা বলে দিয়ে বলতে পারে এদেরকে হ্যালোজেন কেন বলা হয়। আর হ্যালোজেনগুলো মনে রাখবা, ওদের গ্রহণ শক্তিতে সবসময় 7টা ইলেকট্রন থাকে এবং এরা সবসময় ঋণাত্মক আয়ন গ্রহণ করে। ওরা সবসময় একই ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন গ্রহণ করে। তাহলে আমরা হ্যালোজেন সম্পর্কে জানতে পারলাম, ঠিক আছে তো? আচ্ছা, আমরা আরেকটা গ্রুপ সম্পর্কে এখন জানবো, সেটা হলো কি গ্রুপ 18। এগুলো গ্রুপ 18, ওদের কি বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস। এই ব্যাপারে তোমরা অনেক জানো। নিষ্ক্রিয় গ্যাস কোনগুলা? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেনন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেনন। 1 2 3 4 5 6। আরেকটা নতুন আবিষ্কার হয়েছে কি ওগানেশন। ও 2 4 6 7। এই 7টাকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় আবার কি জিনিস? এমন ওটা কি কোনো ক্রিয়া নাই? অনেকটাই রসায়নে আমরা নিষ্ক্রিয় বলতে ওদেরকে বলি যারা কোনো বিক্রিয়া করে না। যারা কোনো বিক্রিয়া করে ওদেরকে আমরা কি বলে থাকি? নিষ্ক্রিয় বলে থাকি। এরা কেন বিক্রিয়া করে না সেটা আবার জানতে হবে, মনে রাখবে। এই নিষ্ক্রিয় গ্যাসের বহিঃশক্তি স্তর সবসময় দুইটা নিয়ম মেনে চলে। একটা হচ্ছে অষ্টকের নিয়ম, আর একটা হচ্ছে কি 2 এর নিয়ম। অষ্টকের নিয়ম কি জিনিস? অষ্টকের নিয়ম শুধু হিলিয়ামটা মেনে চলে, মানে ও নাম অনুসারে একটা নিয়ম হয়ে গেছে অষ্টক, মানে 2 এর নিয়ম। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2,
এই যে হিলিয়াম 1s2 ওর বৈশ কিছু দুইটা ইলেকট্রন আছে, এটাকে বলা হয় দুই নিয়ম। যেমন নিয়ন আর্গন প্লুটোন জার্মান এটম ওখানে আছে, ওদের প্রত্যেকটা বৈশ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে। আমরা যেগুলো একটা ইলেকট্রন করতে পারি, যেমন আর্গন আর্গন তো 18, হ্যাঁ 1s2 2s2 2p6 3s2 3p6। এই যে দেখো বহু শক্তি স্তর এই যে এটা হলো প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ। তৃতীয় কক্ষপথ এখানে দুটি ইলেকট্রন, এখানে 6টা ইলেকট্রন, মোট কয়টা হলো 8টা ইলেকট্রন। এর মানে আমরা জানি ইলেকট্রন বিন্যাস যখন বহু শক্তি স্তরে 8টা থাকে অথবা 2টা থাকে, এর মানে ওরা যখন অষ্টকোণে মেরেছে ওরা সবচেয়ে বেশি স্থিতিশীল হয় এবং ওদের নোবেল গ্যাস বলা হয়। ওরা কার সাথে বিক্রিয়া করে না। মানে অন্যান্য মৌলগুলো এরকম হয় সবসময় ইলেকট্রন গ্রহণ বর্জন অথবা শেয়ার করে অষ্টক পূর্ণ করতে চায়, মানে অষ্টক হওয়ার সবার একটা লোভনীয় একটা ইচ্ছা থাকে। এর মানে এখানে নিয়ন আর্গন টিকন জার্মান এরকম আছে, কিন্তু প্রত্যেকটা বৈশ শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন থাকে। এটাকে আমরা বলে থাকি অষ্টকের নিয়ম। তো একটা মৌল যখন অষ্টকের নিয়ম অনুসারে থাকে তখন ওই মৌলটা অনেক বেশি স্থিতিশীল হয় এবং ওরা কোনো বিক্রিয়া করে না। আর যখন ওরা কোনো বিক্রিয়া করবে না তখন আমরা ওদেরকে কি বলে থাকি, নিষ্ক্রিয় গ্যাস বলে থাকি। তাহলে এবার দেখো নিষ্ক্রিয় গ্যাস যদি নিয়মকে কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, আর্গনকে কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, প্লুটোনকে কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, হিলিয়ামের কথা বলতে পারি। তুমি এই সব কথাগুলো বলে যাবা, বিক্রিয়াটা দিবা এবং এদের বৈশ শক্তি স্তরে অষ্টক পূর্ণ থাকে, এরা কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না এবং কোনো বিক্রিয়ায় করেও না, এটাকে বলে নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে? তো তাহলে আমরা দেখো এই পটাশিয়ামের বৈশিষ্ট্য এবং পরিচিতি মোটামুটি জানতে পারলাম। গ্রুপ 1, গ্রুপ 2, তারপরে গ্রুপ 11 মুদ্রা ধাতু, গ্রুপ 17 এবং গ্রুপ 18। যে গ্রুপগুলোর কথা বলছি এই গ্রুপগুলো তুমি খুব ভালো করে পড়বা এবং বাসায় এগুলো ব্যাপারে লিখতে হবে। এখানে প্রত্যেকটা গ্রুপে গ্রুপ 1 থেকে প্রশ্ন আসে, 6 নম্বর প্রশ্ন, যেমন একটা সোডিয়াম মেটাল খাদ্য ধাতু বলা হয়। গ্রুপ 2 থেকে প্রশ্ন আসতে পারে বেরিলিয়াম ম্যাগনেট এগুলোকে মৃৎ খাদ্য ধাতু বলা হয়। তারপরে হ্যালোজেন থেকে প্রশ্ন আসতে পারে, যেখানে একটা মৌল বলে দিবে একে কেন হ্যালোজেন বলা হয়। নিষ্ক্রিয় গ্যাস থেকে যেখানে একটা দিয়ে দিও একে কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। প্রত্যেকটা এই বৈশিষ্ট্যগুলো দিয়ে বলবা, ওরা এই বৈশিষ্ট্যগুলো অনুসরণ করে তাই এদেরকে এটা বলা হয়। ঠিক আছে? আমরা তাহলে পরবর্তী টপিকে আসি। পরবর্তী টপিক দেখা একটা আমাদের বাকি আছে, দেখো যে পরে সারি নিচে দুটো বক্স করে দিলে বক্স রাখা আছে না, এটা সারি দেখছো? এই দুটো একটা হচ্ছে ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট। এবার দেখো ল্যান্থানাইট সারি যাদের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 ওরা হচ্ছে ল্যান্থানাইট সারির অন্তর্ভুক্ত। ওরা কিন্তু পরস্পরের বাহিরে না, ওদের অবস্থান পরস্পরের ভিতরে। কারণ ল্যান্থানাইট সারি হচ্ছে পর্যায় 6 এর গ্রুপ 3 অন্তর্ভুক্ত। কোনটা? পর্যায় 6 গ্রুপ 3। তুমি বইয়ে পর্যায় সারি খুলে দেখো, পর্যায় 6 গ্রুপ 3 নম্বরে গ্রুপ 3 এর যে জায়গাটা আছে এই জায়গায় মনে করো এখানে মোট মৌল আছে 15টা। এই 15টা মৌল কিন্তু ওই গ্রুপ পর্যায় 6 গ্রুপ 3 এর ওই একটা বক্সের ভিতরে থাকবে, এই ল্যান্থানাইট সারি যে 57 থেকে 71। ঠিক আছে? তাহলে প্রশ্ন ছিল দেখো ওই একটা বক্সের ভিতরে যদি আমি 15টা মৌল দেই তাহলে দেখো ওই ওটা অনেক দূরে চলে যাবে না। মানে এই আমরা দেখব এই যেটুকু আছে এখানে 15টা মৌল রাখলে এটা তো একদম আরো দূরে চলে যাবে। এখন পরস্পরের যে শেপটা আছে এটা সুন্দর হবে? সুন্দর হবে না এবং বই পৃষ্ঠে ধরবে না। কিন্তু 15টা মৌলকে একটা জায়গা দেওয়া সম্ভব? তাহলে পাশেগুলো অনেক দূরে চলে যাবে। হ্যাঁ, এর জন্য ওরা একমাত্র সুন্দরের জন্য ওই যে পর্যায় 6 গ্রুপ 3টাকে নিচে আলাদা করে লিখে দিয়েছে ল্যান্থানাইট সারি। ঠিক আরেকটা নিচে যেটা আছে ওই অ্যাক্টিনাইট সারি, এটা দেখো কি অ্যাক্টিনাইট সারি। ওটা কত থেকে 89 থেকে 103। এরকম 89 থেকে এখানে মোট মৌল কয়টা? 15টি। এটার অবস্থান কোথায়? এটা কিন্তু পর্যায় 7 অন্তর্ভুক্ত। এটা হচ্ছে পর্যায় 7 গ্রুপ 3।
এটার অবস্থান পর্যায় 6 গ্রুপ 3, এটার অবস্থান পর্যায় 7 গ্রুপ 3। ওই যে বক্সটা পর্যায় গ্রুপ 3 এর যেটা ল্যান্থেনের সাইডে যে উপরের বক্সটা ছিল এর পরের ঘরটাতে এই অ্যাক্টিনের সাইডে এই 15টা মূল থাকবে। দেখো এখানে 15টা মূল, এখানে 15টা মূল, মোট হচ্ছে কয়টা মূল? 30টা মূল, তাই না? এই 30টা মূল যদি আমরা দুইটার ধরে রাখি তাহলে প্রদর্শনে যে একটা শেপ ছিল, একটা সুন্দর আকার ছিল, থাকতো না। একমাত্র সুন্দরের জন্যই বিজ্ঞানের চিন্তা করছে এই দুইটা মূলকে মানে এই 15টা 30টা মূল আলাদা নিচে রাখছে আর ওই দুইটা আমরা সুন্দর করে সাজাইছি। এবার হচ্ছে তো ল্যান্থেনের সাইড এবং অ্যাক্টিনের সাইড কি জিনিস? ল্যান্থেনের সাইড অ্যাক্টিনের সাইড আমাদের পর্যায় সারণীর অন্তর্ভুক্ত। একটা ল্যান্থেনের একটা পর্যায় 6 গ্রুপ 3, অ্যাক্টিনের হচ্ছে পর্যায় 7 গ্রুপ 3। এবং পরীক্ষাতে যেগুলো আসে ল্যান্থেনের সাইড মৌল কয়টা, অ্যাক্টিনের সাইড মৌল কয়টা, মোট মৌল হবে 30টা, 15টা 15টা করে 30টা। হ্যাঁ, গেল আমাদের পর্যায় সারণীর বৈশিষ্ট্য এবং পরিচিতি। আমরা এর পরের টপিকে আসি। আমরা এরপর যে টপিক পড়েছি হলো পর্যায় সারণীতে মূলের অবস্থান। পর্যায় সারণীতে মূলের অবস্থান। হ্যাঁ, খুব চমৎকার একটা জিনিস। এই জিনিসগুলো আমরা দেখবো। মৌলের অবস্থা মানে পর্যায় সারণীতে মৌলগুলো তো আন্দাজে রাখা হয় না, একটা নির্দিষ্ট সিস্টেমে রাখা হয়েছে। এবং একটা মৌল আমি দিয়ে দেবো তোমাকে, তুমি দেখে মানে নিজে বাই করতে পারবা এই মৌলটা কত নম্বর পর্যায়ে আছে এবং কত নম্বর গ্রুপে আছে। সুন্দর সিস্টেম আছে। আমরা প্রথমে পর্যায় নির্ণয় করে শিখবো। আমরা শিখি পর্যায়। পর্যায়টা আমরা কিভাবে নির্ণয় করবো? কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ প্রধান শক্তি স্তরে হলে ওই মৌলের পর্যায়। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ প্রধান শক্তি স্তরে হলে ওই মৌলের পর্যায়। আমি যে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করি, মনে করি পটাশিয়াম। পটাশিয়াম কত? 19, 1s2 2s2 6 3s1 সরি 3s2 3p6 এখন লাস্ট হবে 4s1 6 10 18 19। এবার দেখো আমি কি বলছিলাম, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ প্রধান শক্তি স্তরে হলো ওই মৌলের পর্যায়। এই যে দেখো, এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় এবং 4। সর্ববহিস্থ প্রধান শক্তি স্তর। এটা সবচেয়ে বাইরে কোনটা আছে? চতুর্থ শক্তি স্তর। চতুর্থ শক্তি স্তর কত? 4। এর মানে পর্যায় কত হবে? পর্যায় হবে 4। পর্যায় 4। আরেকটা তুমি নিতে পারো, মানে ম্যাগনেসিয়াম 12, 1s2 2s2 2p6 3s2। এখন তুমি চিন্তা করো এটা পর্যায় কত হবে। এবার চিন্তা করো, আগেরটার মধ্যে চিন্তা করো, প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এই তৃতীয় কক্ষপথ। সর্ববহিস্থ প্রধান শক্তি স্তরে হলো মৌলের পর্যায়। সর্ববহিস্থ মানে সবার বাইরে। তোর বাইরের কাছে কত আছে? 3। এর পর্যায় কত? 3। পর্যায় এই হচ্ছে পর্যায় নির্ণয় করা একেবারে সহজ। গ্রুপ নিয়ে একটু ঝামেলা। মানে পর্যায় আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, এবার এরকম করে তুমি পর্যায় নির্ণয় করতে পারবা। আমরা এবার গ্রুপ আসি, কিভাবে আমরা গ্রুপ নির্ণয় করবো। গ্রুপ নির্ণয়। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে ভালো করে খেয়াল করো, কোন মৌলের প্রথম নিয়ম হচ্ছে আমাদের এখানে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে, যেগুলো আমি অরবিটাল s p d f এগুলো হচ্ছে অরবিটাল। হ্যাঁ, মানে ওটা কথা কোন চাইবে? কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে, তাহলে ওই s অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকে ওই ইলেকট্রন সংখ্যা হলো ওই মৌলের গ্রুপ। আগের মধ্যে সর্ববহিস্থ শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে এবং ওই s অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকে ওই কয়টা ইলেকট্রন হলো ওই মৌলের গ্রুপ। এখন কি করব? সর্ববহিস্থ শক্তি স্তরে আমি পটাশিয়ামের কথা বলি,
সর্ববৈশিষ্ট্য শক্তি কোনটা আছে 4s1 s অরবিটালে মোট ইলেকট্রন আছে কয়টা একটা ইলেকট্রন আছে তাহলে এর গ্রুপ 1 গ্রুপ 1 তাহলে s অরবিটালে যদি থাকে সেটাকে আমরা কি বলে দেখি শুধু s থাকবে সেটা আমরা গ্রুপ 1 বলে থাকি দেখো আমরা এখানে এটা একটা আরেকটা নিয়ম আরেকটা উদাহরণ লিখতে পারি সোডিয়াম 11 1 s2 2 s2 2p6 3 s1 আর বলছিলাম যদি বহু শক্তি স্তরে s অরবিটাল থাকে এবং s অরবিটালে যদি যে কোনো ইলেকট্রন থাকে ওই করে ইলেকট্রন হলো ওই মোলের গ্রুপ দেখো এখানে এটা তো সর্বমোট s অরবিটাল এবং s ইলেকট্রন আছে কয়টা মাত্র একটা ইলেকট্রন তাহলে এর গ্রুপ কত হবে গ্রুপ 1 আমরা গ্রুপ নির্ণয়ের একটা নিয়ম শিখলাম কোন মোলের ইলেকট্রন বিন্যাসে সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে এবং ওই s অরবিটালে যে কটা ইলেকট্রন থাকে ওই কটা ইলেকট্রন হলো ওই মোলের গ্রুপ ক্লিয়ার আমি যদি এটাকে ম্যাগনেসিয়ামের চিন্তা করি ম্যাগনেসিয়াম কত ম্যাগনেসিয়াম হচ্ছে 12 তাহলে এখানে হবে এই দেখো s এই দেখো তাহলে এখানে তাহলে গ্রুপ কত হয়ে যাবে এই যে সর্বমোট s আছে ইলেকট্রন আছে দুইটা গ্রুপ হবে কত তাহলে আমরা নিয়ম 1 শিখতে পারলাম আমরা এবার নিয়ম 2 যাই নিয়ম 2 এর ক্ষেত্রে আমাদের যদি কোন মোলের ইলেকট্রন বিন্যাসে সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে যদি s এবং p অরবিটাল থাকে তাহলে s এবং p অরবিটালের যোগফলের সাথে 10 যোগ করে গ্রুপ সংখ্যা নির্ণয় করা হয় কি বলছে আরেকটু বলো কোন মোলের ইলেকট্রন বিন্যাসে সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে যদি s এবং p অরবিটাল থাকে তাহলে s এবং p অরবিটাল মোট ইলেকট্রন সংখ্যা সাথে 10 যোগ করে আমরা গ্রুপ সংখ্যা পাবো আমরা ওগুলো যেমন একটা উদাহরণ দেখি এই দেখো এখানে কত হলো 6 10 18টা 18 কোনটা গ্রহণ এইবার দেখো 1:2:2 2p6 3:3p6 সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে কি আছে s এবং p আছে আমি বলছিলাম যদি s এবং p থাকে তাহলে s এবং p এর মোট ইলেকট্রন সংখ্যা s এ আছে অরবিটাল ইলেকট্রন দুইটা এখানে আছে মোট 6টা পাইলাম কয়টা 8টা ওইটার সাথে কত যোগ করতে হবে 10 যোগ করতে হবে প্লাস 10 সমান কত হবে না এর মানে আর্গনের গ্রুপ 18 s এবং বহু শক্তি স্তরে যদি s এবং p অরবিটাল থাকে s এবং p অরবিটালের মোট যোগফলের সাথে 10 যোগ করে আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারি আমরা অনেকটা আরেকটা ইলেকট্রন করে দেখি এটা কি করি 17 1 s2 2s2 2p6 3s2 3p 6 7 10 ইনটু 5 তাই না এই যে দেখো আমাদের নিয়মটা ছিল কোন মোলের ইলেকট্রন বিন্যাসে সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে যদি s এবং p অরবিটাল থাকে ওই s এবং p অরবিটাল আমরা তাহলে মানে নিয়ম 2 এর আরেকটা উদাহরণ দেখি ক্লোরিন এই যে ক্লোরিন 17 1s2 2s2 2p6 3s2 3p 5 10 এটা 517 তাই না আমাদের নিয়ম ছিল ইলেকট্রন বিন্যাসে যদি বহু শক্তি স্তরে s এবং p থাকে s এবং p তে যে কটা ইলেকট্রন থাকে এর সাথে আমরা 10 যোগ করব তাই না s ইলেকট্রন আছে দুইটা p তে আছে কয়টা 5টা মোট কত হলো 7টা যদি এর সাথে 10 যোগ করে দিই তাহলে কত হবে 10 এর সাথে 17টা তাহলে ক্লোরিনের গ্রুপ কত 17 নিয়ম 2 করে তাহলে লাস্ট বহু শক্তি স্তরে s এবং p অরবিটাল থাকে তাই না ক্লিয়ার আমরা আরেকটা নিয়ম আছে আমরা ওইটা চলে যাই 3 নম্বর নিয়ম এরকম যে কোন মোলের ইলেকট্রন বিন্যাসে বহু শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে এবং এর আগের শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে তাহলে s এবং d অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা হবে
ওই মৌলের গ্রুপ সংখ্যা। কি বলছি, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে বহু শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে এবং এর আগে শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে, তাহলে s এবং d অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। আমরা যেমন একটা উদাহরণ দেখতে পারি, যে দেখো আমি আগে ইলেকট্রন বিন্যাস লিখে নিই 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s, দেখো 4s2 দিলাম, এখানে মনে হয় কত হলো 6 10 18 18 কি 20 23 হতে না, ভ্যানাডিয়াম 23। ঠিক আছে, এসে ভ্যানাডিয়াম 23 6 10 18 কি 20 23। আমাদের নিয়মটা ছিল কোন মৌলের বহু শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে, এই যে s অরবিটাল, এবং এর আগে শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে, তাহলে s এবং এই d দুটো যোগ করে যে সংখ্যাটা পাবো ওই সংখ্যাটাই হলো ওই মৌলের গ্রুপ সংখ্যা। ডিতে আছে 3টা, s আছে 2টা, মোট যোগ করে কত হলো 3 দিয়ে 5, তাহলে ভ্যানাডিয়ামের গ্রুপ কত হবে 5 হবে। ঠিক আছে, তো ভ্যানাডিয়ামের গ্রুপ 5। তাহলে এটা প্রথম নিয়মের সাথে তো আবার ঝামেলা করে। প্রথমটাতে ছিল শুধু s অরবিটাল, এবং s অরবিটাল আগে যেটা ছিল এর আগে কিন্তু d অরবিটাল ছিল না, এখানে কিন্তু s অরবিটাল থাকবে এবং এর আগে শক্তিতে d থাকতে হবে, তখন হবে এই নিয়ম। ক্লিয়ার? তো অন্য একটা ইলেকট্রন বিন্যাস করে দেখো, দেখি মনে করো ফেরাস 26 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। এতটুকু 6 10 18 18 দিয়ে 20 6 26। এবার আমাদের নিয়ম কিন্তু ছিল কি, যদি বহু শক্তি স্তরে s অরবিটাল থাকে এবং এর আগে শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে, তাহলে s এবং d এই দুটো যোগ করতে হয়। আমরা যোগ করতে গেছে 6, এটা হচ্ছে 2, প্রথম কত হবে না 2 রাখ পেলাম, তাহলে প্যারাস এর গ্রুপ কত বেশি 8 পেলাম। ঠিক আছে, তো তাহলে নিয়ম 1, নিয়ম 2 এবং নিয়ম 3। নিয়ম 1 এ ছিল বহু শক্তি স্তরে শুধু s অরবিটাল থাকবে, তাহলে ওই s অরবিটাল হলে ওই মৌলের গ্রুপ সংখ্যা। নিয়ম 2 ছিল বহু শক্তি স্তরে s এবং p অরবিটাল থাকবে, তাহলে ওই s এবং p অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করব। আর নিয়ম 3 হলো বহু শক্তি স্তরে s অরবিটাল থাকবে এবং s অরবিটাল আগে যদি d অরবিটাল থাকে, তাহলে s এবং d যোগ করে আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করব। ঠিক আছে, তো তাহলে আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করা শিখে গেলাম, পর্যায় নির্ণয় করা শিখে গেলাম। তোমাদের হোমওয়ার্ক হলো পারমাণবিক সংখ্যা 1 থেকে 30 পর্যন্ত। এই হোমওয়ার্কটা করে নিব অবশ্যই বাসায়। এক থেকে 30 পর্যন্ত মৌলের পর্যায় ও বাসা অবশ্যই 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলি ইলেকট্রন বিন্যাস করবে। ইলেকট্রন বিন্যাস করার পরে তাদের পর্যায় এবং গ্রুপ নির্ণয় করব। মনে থাকবে তো? অবশ্যই করবা। এই গ্রুপ নির্ণয় করা, পর্যায় নির্ণয় করা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা পরে কিছু টপিকস করবো, যেগুলো প্রত্যেকটাতে তোমাকে পর্যায় এবং গ্রুপ বাইর করতে হবে। পর্যায় এবং গ্রুপ পারবা না, তুমি ওই প্রশ্নের অ্যান্সারও দিতে পারবে না। এটা ভুল করবা, ওই প্রশ্নের অ্যান্সারটা ভুল হয়ে যাবে। আমাদের এরপরে বড় বড় যেই প্রশ্নগুলো আসবে দেখবা, এখানে আমাদের প্রত্যেকটা পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে হবে। হ্যাঁ, এই হোমওয়ার্ক অবশ্যই বাসা করে রাখবা, করবা। তাহলে মূল অবস্থান আমরা এমনি শিখে গেলাম। আমরা এখন আরেকটু করব পর্যায় সারণীর ব্যতিক্রম। পর্যায় সারণীর ব্যতিক্রম, হ্যাঁ কিছু ব্যতিক্রম আছে পর্যায় সারণী। প্রথম দেখো গ্রুপ 1 এ বলছিলাম যে প্রথম ছিল হাইড্রোজেন। দেখো মোট মনে ছিল 7টা থেকে 6টা ছিল ধাতু, খাদ্য ধাতু। হাইড্রোজেন সহ ধাতু। তো হাইড্রোজেন কেন সে গ্রুপ 1 এ
দেওয়া হলো। হাইড্রোজেনের গ্রুপ 17 সাথে মিলে যায়। দেখো গ্রুপ 1 ছিল এরকম, এই যে আমি একটু বলি, গ্রুপ 1 আর হচ্ছে কি গ্রুপ 17। গ্রুপ 1 এ ওরা ছিল ক্ষার ধাতু এবং বহিঃশক্তি স্তরে একটা করে ইলেকট্রন থাকে। বহিঃশক্তি কয়টা করে ইলেকট্রন থাকে? একটা করে ইলেকট্রন থাকে। আর এই যে গ্রুপ 17 ওরা কিন্তু অধাতু, খেয়াল করে দেবো, হাইড্রোজেন কিন্তু অধাতু, গ্রুপ 17 সবাই কিন্তু অধাতু এবং প্রত্যেকে একটা করে ইলেকট্রন গ্রহণ করে, প্রত্যেকে একটা করে ইলেকট্রন গ্রহণ করে। এই যে আমি একটা দেখুন, একটা ফ্লোরিন, ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে কি ফ্লোরিন মাইনাস এবং অষ্টপূর্ণ করে ফ্লোরিন কিন্তু 9, যখন এক ইলেকট্রন গ্রহণ করে তখন হয়ে যায় কি সে 10, ওই যে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে। কিন্তু হাইড্রোজেন ঠিক সেম জিনিস, সেই সুযোগ পাইলে সে হাইড্রোজেনের পরমাণুর সঙ্গে সে একটা ইলেকট্রন গ্রহণ করে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করে। তাহলে কেন হাইড্রোজেন গ্রুপ 17 কেন রাখা হলো না? হ্যাঁ, হাইড্রোজেন আবার গ্রুপ 1 এর সাথে মিলে যায়, হাইড্রোজেন গ্রুপ 17 সাথে দুটো বৈশিষ্ট্যের সাথে মিলে, বাট এই দুটো বৈশিষ্ট্যের মাঝে গ্রুপ 1 এর সাথে বৈশিষ্ট্যগুলো বেশি মিলে, এর জন্য হাইড্রোজেনকে গ্রুপ 1 এ রাখা হয়েছে। আমাদের এগুলো খ নাম্বার প্রশ্ন আসে, হাইড্রোজেনকে কেন গ্রুপ 1 এ রাখা হয়েছে, তোমার পক্ষে যুক্তি দাও। তখন যে কথাগুলো বলবা ওদের সাথে মিল আছে। হাইড্রোজেন বৈশিষ্ট্য স্তরে একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেন বৈশিষ্ট্য স্তরে একটা ইলেকট্রন আছে, আবার গ্রুপ 17 ক্ষেত্রে সবাই একটা করে ইলেকট্রন গ্রহণ করে, হাইড্রোজেন এমনি একটা ইলেকট্রন গ্রহণ করে। তবে 17 তুলনায় গ্রুপ 1 এর মৌলগুলোর সাথে বৈশিষ্ট্য বেশি মিলে যায় বিধায় হাইড্রোজেনকে গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা আরেকটা পড়ি, হিলিয়ামের অবস্থান। হিলিয়ামের অবস্থান দেখো, হিলিয়ামের ইলেকট্রনের দেখো, হিলিয়াম এই যে 2 1 s2। চিন্তা করে দেখো, তোমরা যে একটা নিয়ম পড়ে আসছিলাম, পরমাণু বৈশিষ্ট্য স্তরে যদি s অরবিটাল থাকে এবং s অরবিটাল যে করে ইলেকট্রন থাকে তার এবারে গ্রুপ সংখ্যা, তাহলে দেখো s অরবিটাল এবং শক্তি স্তরে আর ইলেকট্রন আসলে দুইটা, তার গ্রুপ 2 হওয়ার কথা ছিল না। হিলিয়াম সে একটা অধাতু, হিলিয়ামকে গ্রুপ 2 রাখা হয় না। কারণ হচ্ছে কি, গ্রুপ 2 এর সাথে এই বৈশিষ্ট্যটা মিলে গেল না, আমরা একটু গ্রুপ 18 তে যাই। গ্রুপ 18 মৌলগুলো নিষ্ক্রিয় গ্যাস না, নিষ্ক্রিয় গ্যাসগুলো কি ছিল, ওরা এরকম যে ওরা কার্বন বিক্রিয়া করে না, ওদের বৈশিষ্ট্য স্তরে অষ্টপূর্ণ থাকে, এক কথা মানে বৈশিষ্ট্য স্তরে যে করে ইলেকট্রন থাকার কথা সেই করে থাকে। দেখো আমরা জানি হিলিয়ামের প্রথম কক্ষ সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারে, দুইটা, আসলে সে দুইটা। হিলিয়াম কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আচরণ করে, সে কার সাথে বিক্রিয়া করে না, বিক্রিয়া সে মন্দন গঠন করে না। আমরা স্বাভাবিকভাবে জানি যদি কোনো মৌলগুলো বিক্রিয়া না করে, বন্ধন গঠন না করে, তাহলে তাকে কি বলা হয়, নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এর জন্য হিলিয়ামকে গ্রুপ 2 না রেখে গ্রুপ 18 রাখা হয়েছে এবং গ্রুপ 18 যে নিষ্ক্রিয় গ্যাসগুলো থাকে ওদের সাথে বৈশিষ্ট্য পুরোপুরি মিলে যায়। তাহলে আমরা এই যে প্রথম ছিল হাইড্রোজেন অবস্থানে ঝামেলা, এবার করে হিলিয়ামের অবস্থানে ঝামেলা। তাহলে হিলিয়ামকে কেন গ্রুপ 18 রাখা হয়েছে বুঝতে পারছো তো? এবং এইটা কিন্তু আমাদের খুব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, আর ল্যান্থেনের সাইডের অ্যাক্টিভ সাইড সম্বন্ধে আমরা আগে বলছিলাম, ল্যান্থেনের সাইডে অ্যাক্টিভ সাইড এটা কিন্তু পর্যায়ের ব্যতিক্রম, কেন নিচে দেখা দেওয়া হলো এবং জাস্ট এর মেইন কথা হয়েছে আর পর্যায় 6 এবং পর্যায় 7 অন্তর্ভুক্ত হলেও একমাত্র পর্যায় সারণীর সুন্দরের জন্য ওদেরকে নিচে স্থান দেওয়া হয়েছে, আলাদাভাবে নিচে রাখা হয়েছে। মেইন কথা হয়েছে ওদেরকেও মানে জাস্ট পর্যায় সারণীর সৌন্দর্য। তা আমি যে টপিকসগুলো পড়লাম এগুলো অবশ্যই তোমরা বাসায় ঠিকমতো ভালো করে শিখে নেবে এবং এইগুলো থেকে যে প্রশ্নগুলো আমি বলছি এগুলো অবশ্যই বাসায় ভালো করে শিখবে এবং লিখবে, ঠিক আছে তো? এবং এগুলো আমরা আশা করি বিভিন্ন পরীক্ষায় পাবো। তোমরা বাকিটা মেইন বইটা ভালো করে পড়বা, আশা করি কোনো প্রশ্ন থাকবে না। কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে লিখে ইনবক্স করতে পারো, প্রশ্ন যদি বেশি হয় তাহলে আমি শুধু প্রশ্নগুলো নিয়ে একটা ক্লাস নেব। তোমাদের যত প্রশ্ন থাকতেই পারে, থাকবে ইনশাআল্লাহ, আশা করি বিভিন্ন প্রশ্ন থাকতেই পারে, থাকলে এগুলো লিখে আমাকে ইনবক্স করে দেবা, আমি শুধু তোমাদের প্রশ্নের একটা ক্লাস নেব যদি প্রশ্নগুলো খুব বেশি হয়। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।